আসসালামু আলাইকুম আমার প্রিয় লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অফিম আছি আপনাদের সাথে এক দুর্দান্ত ভৌতিক আড্ডায়। আজ আপনাদের সাথে একটি অসাধারণ ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমরা যেটির নাম দিয়েছি রক্তে ভেজা ঘড়ি। ঘটনাটির সময়কাল ২০২২ সালের নভেম্বর মাস। স্থানটি হল চট্টগ্রামের মিরসরাই। আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। একটা ঘড়ি যেটার কাঁটা থেমে গেছে রাত ২টা ১৭ মিনিটে। ঘড়িটা একটার পর একটা মালিক বদলেছে, কিন্তু বদলায়নি তার অভিশাপ। ঘড়িটার চারপাশে ঘটে গেছে একের পর এক রহস্যময় মৃত্যু। আর আজ আমি তোমাদের বলবো সেই ঘড়ির শেষ মালিক আরিফ হাসানের কথা, যে শুধু একটা পুরনো ঘড়ি কিনে নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু করেছিল। ঘটনাটা ২০২২ সালের নভেম্বর মাসের। জায়গাটা চট্টগ্রামের মিরসরাই। শহরের কোলাহল থেকে দূরে ছোট্ট একটা পাহাড়ি গ্রামে বসবাস করত আরিফ হাসান। বয়স প্রায় ২৮। আরিফের ছিল পুরনো জিনিস সংগ্রহের অদ্ভুত এক নেশা। ভাঙাচোরা ঘড়ি, পুরনো টেলিফোন, রেডিও, এসব জিনিসে তার ঘরের এক কোনায় রেখে সাজিয়ে রাখত। একদিন এক পুরনো ঘড়িওয়ালার দোকানে চোখ পড়ে একটি হাত ঘড়ি, পুরো লাল রঙের রঙিন, যেন কেউ সদ্য রং করে রেখেছে। ভেতরে ধাতব কাঠামোর উপর ঘড়ির কাঁটা থেমে আছে, ঠিক ২টা ১৭-তে। ঘড়িটা হাতে তুলেই গা কেমন যেন ঠান্ডা হতে শুরু করলো আরিফের। দোকানদার বলে, এই ঘড়িটা কেউ কেমন যেন রাখে না ভাই, অদ্ভুত সময় থেমে আছে এতে। আরিফ হেসে উড়িয়ে দেয়, ভাবে এগুলো নিছক গল্প, অদ্ভুত। এসব গল্পের কোনো মানেই হয় না, অতীত ভুলে যাওয়ার ফল। প্রথম রাত। ঘড়িটা কিনে বাসায় নিয়ে আসে আরিফ। ঘুমোতে যাওয়ার আগে ঘড়িটা টেবিলের উপরে রেখে দেয়। রাত তখন ২টা ১৫ মিনিট। হঠাৎ জানালায় কাঁপুনি শুরু হয়, যেন ঝড় আসছে। আরিফ উঠে বসে জানালায় তাকায়, কিন্তু কিছুই নেই। বাতাস নেই, গাছপালা শান্ত। ঠিক তখনই ঘড়িটা টিক টিক শব্দ করে ওঠে। আর ঘড়ির কাঁটা ২টা ১৭-তে আটকে গেলেও হঠাৎ এক ফোঁটা লাল রঙের তরল বের হয়ে আসে কাচের নিচ থেকে। আরিফ প্রথমে ভাবে চোখের ভুল, কিন্তু সে যখন ঘড়িটা হাতে তোলে, তার আঙুলে লেগে যায় সেই তরল। ঠান্ডা, আঠালো, আর গন্ধটা যেন রক্ত। ভয়ে টর্চ জ্বালায় সে। চোখের সামনে সেই লাল ফোঁটা ধীরে ধীরে ঘড়ির গায়ে ছড়িয়ে পড়ছে। দ্বিতীয় দিন সকালে আরিফ দেখে ঘড়ির কাঁচটা একদম পরিষ্কার, কোনো রক্ত নেই। তবে এরপরে শুরু হয় ভয়ঙ্কর কাহিনী। ঘরের দেয়ালে ছায়া দেখতে পায় সে, নিজের ছায়ার পাশাপাশি আরো একটা। রাত ২টা ১৭-তে তার ঘরে টিক টিক শব্দ জোরে বাজতে থাকে। আর একদিন সে দেখে ঘুমানোর সময় পাশের বিছানায় কেউ বসে আছে, পরিষ্কার মানুষের ছায়া, কিন্তু মুখ নেই। আরিফ চিৎকার করে উঠে পড়ে। ঘরে কেউ নেই। তৃতীয় দিন দুপুরে আরিফের একমাত্র খালাতো ভাই রিফাত
যার সাথে গতকাল কথা হয়েছিল, আকস্মিক মৃত্যু হয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায়। সময়টা সময়টা রাত 2টা 17 মিনিট। এইবার আরিফ বুঝে যায় ঘড়িটা নিছক পুরনো জিনিস নয়, এটা অভিশপ্ত। গ্রামে এক বুড়ো কবিরাজ ছিল, নাম মাওলানা সেলিম। বহু বছর ধরে জিনাসরের চিকিৎসা করেন। সেলিম হুজুর ঘড়িটা হাতে নিয়েই থমকে যান, চোখ বন্ধ করে বলেন, এই ঘড়ির ভেতরে আটকে আছে এক আত্মা, যাকে খুন করা হয়েছিল রাত 2টা 17-তে। ঘড়ির কাঁটা সেদিন থেমে গেছে, কিন্তু তার প্রতিশোধ থামেনি। যার হাতে এই ঘড়ি যাবে, তার কাছ থেকেই সে রক্ত চাইবে। আরিফ তখন মানসিকভাবে ভেঙে পড়েছে। ঘুমোতে গেলেই দুঃস্বপ্ন। টানা 3 দিন সে রাত 2টা 17-তে জেগে উঠেছে হঠাৎ করে। ঘরের মধ্যে ঘড়ির টিকটিক শব্দ ক্রমশ জোরে জোরে বাজছে। একটা সময় তার মনে হতে থাকে কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ফেলছে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। এ অবস্থায় তার প্রতিবেশী মামুন তাকে পরামর্শ দেয় মিরসরাইয়ের পাহাড়ের ভেতরে থাকা এক প্রবীণ তান্ত্রিকের কাছে যাওয়ার, যার নাম হুজুর কবির আলী। এই কবির আলী ছিলেন 70-এর কাছাকাছি। পুরো জীবন জিন, আত্মা আর অভিশপ্ত বস্তু নিয়ে কাজ করেছেন। কিন্তু যাদের কাছে তিনি গিয়েছেন, তারা সবাই বলেন একবার কাজ নিলে তিনি জীবন দিয়ে দিয়ে হলেও সেই কাজের সমাধান করেন। কুয়াশাচ্ছন্ন এক সন্ধ্যায় আরিফ আর মামুন গিয়ে পৌঁছে কবির আলীর কুটিরে। পুরো বাড়িটা বাঁশ দিয়ে ঘেরা। আশেপাশে ঘন গাছ, পাখি নেই, শব্দ নেই, একটা অস্বাভাবিক নীরবতা। ঘরে ঢুকেই কবির আলীর চোখ বন্ধ করে বলে ওঠেন, তোর ঘরের ঘড়িটা এখনো রক্ত যায়। সেই সময়টার কাটা আটকে গেছে কারণ তার মৃত্যুর সঠিক বিচার হয়নি। আরিফ অবাক হয়ে বলে, আপনি তো জানলেনই না আমি কি নিয়ে এসেছি। কবির আলী তখন ঘড়িটা তার সামনে রেখে বলে, ঘড়ির ভেতরে একটা নির্দিষ্ট সময় আটকে আছে, 2টা 17। এই সময়ের কোনো এক মাহতাব হোসেন নামের একজনকে নির্মমভাবে খুন করা হয়েছিল। ঘড়িটা তার হাতেই ছিল, কিন্তু খুনের বিচার হয়নি। তার আত্মা এখন প্রতিশোধ নিতে চায়। যেই ঘড়িটা হাতে নেয়, তাকেই ধরে নেয় তার খুনি। তদন্তে জানা গেছে 1998 সালের 17 সেপ্টেম্বর একজন সাংবাদিক মাহতাব হোসেন চট্টগ্রামের এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের বিরুদ্ধে রিপোর্ট করছিলেন। তাকে অপহরণ করে গভীর রাতে খুন করা হয়। তার হাত ঘড়ির কাঁটা ঠিক রাত 2টা 17-তে থেমে যায়, কারণ তার মৃত্যুর আগের মুহূর্তে ঘড়িতে একটা ঘুষি পড়ে কাঁচ ভেঙে কাঁটা স্থির হয়ে যায়। ঘড়িটা তখন থেকে একের পর এক হাত বদল করে তার মতো মৃত্যু দিয়েছে। কবির আলী বলেন, তাকে শান্তি দিতে হবে, তার নাম নিতে হবে, বিচার চাইতে হবে আল্লাহর কাছে। তার প্রতীক হিসাবে এই ঘড়িটিকে শুদ্ধ করতে হবে রক্ত আর আগুন দিয়ে। শুরু হয় রিচুয়াল। কবির আলী 3 রাতের প্রস্তুতি নেন। প্রথম রাত, ঘড়িটাকে এক সাদা কাপড়ে মুড়ে রেখে কুরআনের নির্দিষ্ট আয়াত উচ্চারণ করেন। দ্বিতীয় রাত, আরিফকে রোজা রাখতে বলেন। ঘড়ির চারপাশে এক গণ্ডি কাটা হয়।
কালো ঘি দিয়ে আঁকা রক্তবৃত্ত যা আত্মাকে বের করতে বাধ্য করে। তৃতীয় রাত শুরু হয় আসল রিচুয়াল। একটা নির্জন পাহাড়ি চূড়ায় আকাশ কালো হয়ে আসে, ঘড়িটা মাটিতে রাখা, চারপাশে মোম জ্বালানো। আরিফকে বলা হয়, তুমি বলো, আমি খুনি নই, আমি মাহতাবের জন্য বিচার চাই। যেই সে এই কথা বলে, হঠাৎ চারদিকে বাতাস বইতে থাকে, ঘড়ি নিজে নিজে ঘুরে ওঠে, তারপর ঘড়ি হঠাৎ করে ফেটে যায়। একটা কালো ধোঁয়ার মতো অবয়ব বেরিয়ে আসে। স্পষ্ট দেখা যায় একটা পুরুষের মুখ, রক্তাক্ত, থ্যাতলানো, চোখ দুটো লাল হয়ে আছে। আরিফ কেঁপে কেঁপে বলে, আমি খুনি নই, আমি সত্যটা জানতে এসেছি। কবির আলী তখন আতরের পানি ছিটিয়ে কিছু একটা বলে এবং তারপরে বলেন, বিচার হবেই। এক বিকট চিৎকারে পুরো বন প্রকম্পিত হয়ে ওঠে। ঘড়ির কাঁচ ভেঙে ছিটকে পড়ে, ধোঁয়া মিলিয়ে যায়। ঘড়ির কাঁটা আবার চলা শুরু করে। 2টা 18, 2টা 19, রক্ত নেই, ছায়া নেই। ঘড়িটা এখন শুধু একটা ঘড়ি। কিন্তু কবির আলী বলেন, তাকে শান্তি দেওয়া গেলেও তার মৃত্যুর সত্য ইতিহাস কখনো চাপা পড়ে না। যে সত্য চাপা পড়ে সেটা আত্মা হয়ে ফিরে আসে আর বারবার কাঁটা থামিয়ে দেয়। আরিফের ঘড়িটা আর হাতে দেয়নি, দেয় অন্য কারো কাছে। সেই ঘড়িটা পরবর্তীতে একটা পুরনো মালপত্রের বাজারে উঠে যায়। আমি যা বললাম তা হয়তো কানে বাজলো একটা গল্পের মতো, কিন্তু যারা সত্যিকারের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন তারা জানেন ভয়টা কেমন লাগে যখন সেটা নিঃশ্বাসের মতো কাছাকাছি থাকে। সব আলো নিভে গেলেও অন্ধকার কিছু থেকেই যায়, কিছু শব্দ, কিছু ছায়া আর কিছু প্রশ্ন যার কোনো উত্তর নেই। এই ছিল অফিমের আজকের রাতের গল্প। দেখা হবে পরের বিভীষিকায়। যদি আপনি তখনও আমাদের সাথে থাকার সৌভাগ্য রাখেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আপনারা অনেকেই আছেন যাদের সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, বা অনেকেই আছেন যাদের নিজেদের সাথে ঘটেনি কিন্তু পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা অন্য কারো কাছ থেকে কোনো ভৌতিক গল্প শুনেছেন, তাহলে আপনারা অবশ্যই গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেলটি হলো ofem45@gmail.com। স্পেলিংয়ে যাদের সমস্যা হয় আমি তাদের জন্য আবারও বলে দিচ্ছি, ofem45@gmail.com। অবশ্যই আপনারা গল্প পাঠাবেন। আপনারা যত গল্প পাঠাবেন আমরা দর্শকদের অত ভালো ভালো গল্প উপহার দিতে পারবো। আর আপনারা অবশ্যই জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। যদি ভালো লাগে তাও জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।